ফুটবল খেলাটাকে যে সকল দেশ, যে সকল জাতি সবচেয়ে বেশি দিয়েছে, নিজেদেরকে উজাড় করে দিয়েছে, সে সকল দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডসের নাম বা হল্যান্ডের নাম ওপরের দিকেই থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই দেশটাই এত কিছু দেওয়ার পরেও ফুটবলের পরম আরাধ্য যে পুরস্কারটা বিশ্বকাপ, সেই বিশ্বকাপটা কখনো স্পর্শ করতে পারেনি। সো ওই বিশ্বকাপ জেতার আকাঙ্ক্ষা থেকেই তারা আবারও চলে এসেছে বিশ্বকাপের আসরে। অনেক খেলোয়াড়ই কিন্তু রয়েছেন যে সকল খেলোয়াড়দের এটাই শেষ চান্স আর কি। রোনাল্ড কোমানের কোচিংয়ে এবং ভার্জিল ভ্যান ডাইকের অধিনায়কত্বে অনেকগুলো খেলোয়াড় রয়েছেন, যেমন ধরেন মেমফিস ডিপাই রয়েছেন, মর্টেন ডে রুন রয়েছেন, ডেনজেল দুমফ্রাইজ রয়েছেন। এদের মধ্যে অনেক খেলোয়াড়ই কিন্তু রয়েছেন যারা অনেক এক্সপিরিয়েন্সড, কিন্তু এরপরে হয়তো তারা আর সুযোগ পাবেন না। এই 26 জনের স্কোয়াড থেকে বেস্ট 11 যদি আমি করতে চাই, তাহলে ব্যক্তিগতভাবে কোন 11 জনকে আমি দেখতে চাইবো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে ডিসকাস করব। এই যে বেস্ট 11 করতে গিয়ে হঠাৎ আজকেই আবার একটা ভিডিও দেখলাম আমাদের ন্যাশনাল টিমের সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরীর। আপনারা সবাই জানেন যে উনি বিকাশের হয়ে একটা ক্যাম্পেইন করছেন, যে বিকাশ ড্রিম কাপ উইথ হামজা। Welcome to Bkash presents the Dream Cup with Hamza. এই ক্যাম্পেইনের একটা অনেক ইন্টারেস্টিং পার্ট হলো গিয়ে বিকাশ গেম জোন। আপনি আপনার বিকাশ অ্যাপে গিয়ে একটু স্ক্রল করে নিচে নামলেই দেখবেন যে একটা নতুন সেকশন উদ্বোধন হয়েছে বিকাশ গেম জোন নামে। সেখানে ঢুকে আপনি অনেকগুলো গেম পাবেন খেলার জন্য, এবং ওই সকল গেমগুলোর মধ্যে একটা অন্যতম গেম হলো কি হামজা ভার্সেস ওয়ার্ল্ড। সেখানে আপনি নিজেই হামজা চৌধুরীর ক্যারেক্টার প্লে করে দুর্দান্তভাবে খেলতে পারবেন। I challenge you. You cannot beat me. That's all you got? Bring the world. I am ready. Hamza versus World. Play in Bkash Game Zone now. Khelun aaj jitun PS5 and smartphones. Use Hamza 20 for discount. আর মাত্র 1 টাকায় গেমটি খেলতে ইউজ করুন হামজা 20 কোড। সো ওই ক্যাম্পেইনের আন্ডারে তিনি প্রত্যেকটা দলের বেস্ট 11 দিচ্ছেন। সো আমি নেদারল্যান্ডসের বেস্ট 11টা আজকে দেখলাম আর কি। সেখানে দেখলাম যে উনি ওনার একাদশটাকে মোটামুটি এইভাবে সাজাইছেন। গোলকিপারের জায়গায় থাকবেন বার্ট ভারব্রুগেন, 4-3-3 ফরমেশনে রাইট ব্যাকে ডেনজেল দুমফ্রাইজ, লেফট ব্যাকে নিকি ভ্যান ডে ভিন, সেন্ট্রাল ডিফেন্সে জুটি করবেন ভার্জিল ভ্যান ডাইক এবং নাথান আকে, 3 জন মিডফিল্ডারের মধ্যে থাকবেন টিজানি রাইন্ডার্স, টিউন কুক মাইনার্স এবং ফ্রেঙ্কি ডিয়ং, আর 3 জন ফরওয়ার্ডের মধ্যে থাকবেন ডনিয়েল মালেন, মেমফিস ডিপাই এবং কোডি গ্যাকপো। সো ওই একাদশের সাথে আমার কিছু চেঞ্জ থাকবে, অ্যান্ড দেন অফকোর্স স্কোয়াডের পজিটিভ এবং নেগেটিভ দিক তো রয়েছেই। আমার ধারণা কোচ রোনাল্ড কোম্যান 4-3-3 ফরমেশনে ঠিক এরকম একটা একাদশ মাঠে নামাবেন, যেখানে গোলকিপারের দায়িত্বে থাকবেন ব্রাইটনের বার্ট ভারব্রুগেন, 4-3-3 ফরমেশনের 4 জন ডিফেন্ডারের রাইট ব্যাকের ভূমিকায় থাকবেন ইন্টার মিলানের ডেনজেল দুমফ্রাইজ, লেফট ব্যাকে হয়তো বা টটেনহ্যামের মিকি ভ্যান ডে ভিনকে রাখা হতে পারে, যিনি কিনা টটেনহ্যামের সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করেন। সেন্ট্রাল ডিফেন্ডে আমি এক্সপেক্ট করছি ভার্জিল ভ্যান ডাইকের সঙ্গে ইউরিয়ান টিম্বারকে খেলাবেন কোচ রোনাল্ড কোম্যান। আপনারা সবাই জানেন এই সিজনে আর্সেনালের হয়ে যখনই খেলতে নেমেছেন ইউরিয়ান টিম্বার অসাধারণ খেলেছেন, বাট তাকে মোস্ট অফ দ্য টাইম মিকেল আর্টেটা রাইট ব্যাকে খেলিয়েছিলেন। কিন্তু তার ডিফেন্সিভ কোয়ালিটি এতটাই ভালো আমার কাছে মনে হয় যে অন্য কোনো ডিফেন্ডারকে এই জায়গাতে না খেলিয়ে ভ্যান ডাইকের সঙ্গে ইউরিয়ান টিম্বারের একটা জুটি গড়ার সম্ভাবনা রয়েছে। এবং 3 জন মিডফিল্ডারের মধ্যে আমার কাছে মনে হয় যে নাম্বার 6 এর ভূমিকাতে থাকবেন রায়ান গ্রাভেনবার্গ, লিভারপুলের মিডফিল্ডার, ডান দিকে থাকবেন বার্সেলোনার মেভরিক মিডফিল্ডার ফ্রেঙ্কি ডিয়ং, এবং বাম দিকে ম্যানচেস্টার সিটির টিজানি রাইন্ডার্সকে দেখার সম্ভাবনা সবচাইতে বেশি রোনাল্ড কোম্যানের একাদশে। এবং ফ্রন্ট লাইনে অফকোর্স নেদারল্যান্ডসের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেমফিস ডিপাই তো থাকছেনই, এবং ডান দিকে ডনিয়েল মালেন এবং বাম দিকে থাকবেন লিভারপুলের কোডি গ্যাকপো। এখন এটা হলো গিয়ে আমার দৃষ্টিতে রোনাল্ড কোম্যান এই একাদশটা নামাবেন বলে আমার কাছে মনে হয়। আমিও 4-3-3 ফরমেশনই রাখবো, কিন্তু 4-3-3 ফরমেশনের মধ্যে এই যে লেফট ব্যাকের জায়গাটাতে আমি ভ্যান ডে ভিনকে রাখবো না, ভ্যান ডে ভিনের জায়গায় আমি রাখবো নাথান আকেকে। ম্যানচেস্টার সিটির নাথান আকে যদি ফিট থাকেন তাহলে অফকোর্স নাথান আকেকে আমি এই জায়গাতে রাখবো, আর যদি আকে ফিট না থাকেন সেক্ষেত্রে আমি চেলসির তরুণ ডিফেন্ডার জোরেল হাতোকে খেলাতে চাই এই জায়গাটাতে। চেলসির হয়ে সিজনের শেষ দিকে এসে হাতও বেশ কয়েকটা ম্যাচ খেলেছিলেন এবং সেই ম্যাচগুলোতে বেশ ভালোই পারফর্ম করেছিলেন, বাট আমার কাছে মনে হচ্ছে নাথান আকে শুড বি ফুললি ফিট, অ্যান্ড ইফ হি ইজ ফিট হি শুড স্টার্ট অ্যাজ আ লেফট ব্যাক, বিকজ রোনাল্ড কোম্যান যে কাজটা করে থাকেন নেদারল্যান্ডসের পায়ে যখন বল থাকে তখন ডেনজেল দুমফ্রাইজ একদম উইঙ্গার হয়ে যান, সামনে ফরওয়ার্ডরা এভাবে চাইপা তার জন্য জায়গা ক্রিয়েট করেন এবং দুমফ্রাইজ সামনে এটুক পর্যন্ত চলে যান, এবং এই যে
বাকি থাকা তিনজন ডিফেন্ডার এভাবে সরে সরে আসেন এবং 3-ম্যান ব্যাকলাইন একটা গঠন করেন। এই 3-ম্যান ব্যাকলাইনের সামনে দুজন মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্গ এবং ফ্র্যাঙ্কি ডিয়ং এরকম একটা ডাবল পিভট গঠন করেন এবং রেইন্ডার্সও বাকিদের সঙ্গে সামনে চলে যান। ফলে এই নেদারল্যান্ডসের 4-3-3 ফরমেশনটা অন দ্য বল এরকম 3-2-5 হয়ে যায়। সো 3-2-5 সিচুয়েশনে নাথান একে ক্যান বি আ ভেরি গুড থার্ড সেন্টার ব্যাক ইন দিজ জোনস। আমার কাছে এটা মনে হয়েছে এই জোনে থার্ড সেন্টার ব্যাকের ভূমিকাতে ভ্যান ডে ভিনের থেকে নাথান একে অনেক বেটার। আমার আরেকটা চেঞ্জ থাকবে, সেটা লেগে কোডি গেকপোকে আমি খেলাবো না হয়তো বা, সেই জায়গাটাতে আমি একটা এক্স ফ্যাক্টর খেলাতে চাই, অ্যান্ড দ্যাট ইজ ওয়েস্ট হ্যামস ফরওয়ার্ড ক্রিসেন্সিও সামারভিল। ক্রিসেন্সিও সামারভিল এরকম লেফট হাফ স্পেসের এই সকল জোনগুলোতে খেলবেন এবং তার সাথে এক্সপেক্ট করবো নাথানাকে যদি ফিট থাকেন তাহলে তার সাথে আকের একটা কম্বিনেশন হবে এবং আকে যদি কোনো রকমে এই সাইড লাইনটা মেনটেন করতে পারেন আর কি, আমি জানি তার পক্ষে এটা একটু মেনটেন করা টাফ বিকজ ইজ এ সেন্টার ব্যাক বেসিক্যালি, যদি তাও উনি এরকম মেনটেন করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে সামারভিল এই সকল জোনগুলোতে ঢুকে ডিপাইকে গোল করার ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারেন এবং ডিপাইয়ের সাথে এই পজিশনগুলো এভাবে ইন্টারচেঞ্জ করতে পারেন। সামারভিলের খেলা এই সিজনে ওয়েস্ট হ্যামের হয়ে যারা যারা দেখেছেন তারা বলবেন যে ওয়েস্ট হ্যাম জঘন্য খেললেও ওয়েস্ট হ্যামের যে একজন দুজন খেলোয়াড় গোটা সিজনে দুর্দান্ত খেলেছেন, যখনই সুযোগ পেয়েছেন তাদের মধ্যে সামারভিল অন্যতম এবং তিনি এই লেফট হাফ স্পেসের এই সকল জোনগুলোতে দুর্দান্ত খেলেছিলেন। এখন আসা যাক এই স্কোয়াডের পজিটিভ দিক নিয়ে। এই স্কোয়াডের সবার ফার্স্টে পজিটিভ দিকে অবশ্যই থাকবে এক্সপিরিয়েন্স। একটু আগে যে জিনিসটা বলছিলাম যে অনেকগুলো খেলোয়াড়কেই রোনাল্ড কোমান এবার ডেকেছেন যারা কিনা হয়তো সামনের বিশ্বকাপে আর সুযোগ পাবেন না, যে কারণে বেশ কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড়দেরকে কিন্তু তিনি এবার বিশ্বকাপের দলে ডাকেননি। এদের মধ্যে রয়েছেন এইজেড আলকামারের কিসমেট মিডফিল্ডার, যিনি কিনা এই সিজনে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের সাথে লিঙ্কড হয়েছেন। শুধু তাই নয়, ফেয়েনোর্ডের রাইট ব্যাক গিভাইরো রিড বা ফেয়েনোর্ডের মিডফিল্ডার লুসিয়ানো ভালেন্তেকেও কিন্তু রোনাল্ড কোমান স্কোয়াডে ডাকেননি, অর্থাৎ তিনি একদম কমপ্লিটলি এক্সপিরিয়েন্সের উপরে বেট করছেন। নাম্বার 2, রাইট ব্যাক সিচুয়েশনে ভ্যারাইটি। নেদারল্যান্ডসের এই স্কোয়াডে তিনজন এমন রাইট ব্যাক রয়েছেন যারা কিনা তিন ধরনের ম্যাচ এবং অন্যান্য সিচুয়েশন অনুযায়ী নেদারল্যান্ডস যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের রাইট ব্যাক মাঠে নামাইতে পারে। তাদের যদি মনে হয় যে না, আমরা রাইট ব্যাকের নামে এমন একজন খেলোয়াড়কে চাইবো যারা কিনা এইভাবে বল পায়ে থাকলে অলমোস্ট রাইট উইঙ্গারের ভূমিকা পালন করে এবং এভাবে ডিরেক্টলি বক্স ক্রাশিং করে ঢুকে যেতে পছন্দ করে এবং বক্সের মধ্যে ফিজিক্যালিটি দেখিয়ে সেট পিস উইন করতে পছন্দ করে এবং গোল করতে পছন্দ করে, দেন ডেনজেল দুমফ্রাইজ ইজ দ্য গাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আবার তাদের কাছে যদি কখনো মনে হয় যে না, আমরা ওইরকম অ্যাটাকিং মাইন্ডেড ফুলব্যাক চাই না, আমরা ডিফেন্সিভ মাইন্ডেড ফুলব্যাক চাই, বিকজ এবারের বিশ্বকাপে লেফট উইংয়ে অনেক দুর্দান্ত কিছু খেলোয়াড় রয়েছেন, তাদেরকে আটকানোর জন্য ডিফেন্সিভ মাইন্ডেড ফুলব্যাকের দরকার। সেক্ষেত্রে দেখা যাবে যে দুমফ্রাইজের জায়গায় ইউরিয়ান টিম্বার এই রাইট ব্যাকে খেলবেন এবং বাড়তি সেন্টার ব্যাকের ভূমিকায় আমরা হয়তোবা নাথান আকেকে দেখবো এভাবে। সেক্ষেত্রে ভ্যান ডাইক দেখা যাবে যে ডান দিকে চলে আসবেন, নাথান আকে বাম দিকে এবং টিম্বারকে তখন আমরা একটা ডিফেন্সিভ রাইট ব্যাকের ভূমিকায় দেখবো যদি ম্যাচের কোনো সিচুয়েশনে নেদারল্যান্ডসের ডিফেন্সিভ রাইট ব্যাকের প্রয়োজন হয়। শুধু তাই নয়, টিম্বার এবং দুমফ্রাইজ ছাড়াও এই দলে ম্যাক্স উইফার বলে একজন রাইট ব্যাক রয়েছেন, ব্রাইটনের মিডফিল্ডার। তিনি বেসিক্যালি তাকে অনেক ম্যাচে রাইট ব্যাকে খেলানো হচ্ছে বিকজ অফ হিজ পাসিং কোয়ালিটি। তার শর্ট পাসিং বেশ ভালো, মোটামুটি বল বাইট করে আনতে পারেন এই সকল জোন থেকে, কিন্তু তিনিও বেশ ভালোই টেনেশিয়াস আছেন। সো ওই রকম জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান টাইপ যদি রাইট ব্যাক চান রোনাল্ড কোমান এই সকল জায়গাতে, দেন ম্যাক্স ওয়াইফার ইজ দ্য গাই। সো তিন ধরনের তিনটা রাইট ব্যাক কিন্তু এই নেদারল্যান্ডসের আছে, যেটা কিনা তাদের একটা অন্যতম পজিটিভ দিক। দলের অন্যতম পজিটিভ দিক দলের গোলকিপার বার্ট ভারব্রুগেন। তিনি গত 2-3 বছরে ব্রাইটনের হয়ে দুর্দান্ত ইমপ্রুভ করছেন, প্রতি সিজনে ইমপ্রুভ করছেন এবং তার অন্যতম এক্স ফ্যাক্টর হলে গিয়ে তিনি আস্তে আস্তে নিজেকে পেনাল্টি সেভিং স্পেশালিস্ট হিসাবে গড়ে তুলছেন। এটা কিন্তু বিশ্বকাপের মতো আসরে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেদারল্যান্ডস গোলকিপার এবং পেনাল্টি সেভিং এই তিনটা শব্দ একসাথে বললে 2014 বিশ্বকাপের কথা মনে পড়ে, যখন নেদারল্যান্ডসের মেইন গোলকিপার ছিলেন ইয়াসপার চিলেসেন, কিন্তু তার পেনাল্টি সেভিং কোয়ালিটি অত ভালো ছিল না, যে কারণে কোস্টারিকার এগেনস্টে যখনই নেদারল্যান্ডসের পেনাল্টি শুট আউট চলে আসে তখন কোচ লুই ফান গাল সেই বিখ্যাত সাবস্টিটিউট করেছিলেন, ইয়াসপার চিলেসেনকে উঠিয়ে পেনাল্টি স্পেশালিস্ট টিম ক্রলকে নামিয়ে দিয়েছিলেন এবং টিম ক্রল পেনাল্টি সেভ করে নেদারল্যান্ডসকে জিতিয়ে দিয়েছিলেন। দ্যাট ওয়াজ আ স্পট অন সাবস্টিটিউশন। সো বার্ট ভারব্রুগেন থাকলে নেদারল্যান্ডসকে ওই টেনশনটা করতে হবে না, বিকজ তিনি নিজেই বেশ ভালো পেনাল্টি সেভ করতে পারেন, যেটা কিনা এই দলের অন্যতম একটা পজিটিভ দিক। এই দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা কিনা ব্লাইন্ড সাইডেড রান নিতে অনেক পছন্দ করেন, যারা কিনা দেখা যায় যে ধরেন রাইট উইংয়ে যদি বল থাকে তাহলে
লেফট সাইড থেকে দৌড়ে গিয়ে বক্স ক্রাশিং করে যে ফার পোস্টের এই সকল জোনগুলোতে গিয়ে গোল করে আসতে পারেন। এই ফার পোস্টে গোল করার যে ব্যাপারটা, এইভাবে একটা স্পেস ইনভেট করে, এইভাবে ধরেন দুর্দান্ত পজিশনিংয়ের মাধ্যমে বক্সের মধ্যে ডিরেক্টলি রান নিয়ে এভাবে ফার পোস্টে দাঁড়িয়ে থেকে গোল করে আসার যে প্রবণতাটা, এই প্রবণতাটা নেদারল্যান্ডসের অনেকগুলো খেলোয়াড়ের কিন্তু রয়েছে। এটা গ্যাকপোরও রয়েছে, মেমফিস ডিপায়েরও কিছু কিছু রয়েছে, ডোনিয়াল মালেনের তো রয়েছেই, দুমফ্রাইসের কথা তো বললামই, তিনি সুযোগ পাইলেই সামনে চলে যান এবং এসব জায়গায় ব্যাকপোস্টে দাঁড়ায় থাকেন। এই যে ব্যাকপোস্টে গিয়ে গোল করার জন্য বক্স ক্রাশিং করে বসে থাকা, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা গুণ। দলে অনেকগুলো বল ক্যারিয়ার রয়েছে, বল পায়ে অনেকগুলো খেলোয়াড় দৌড়াইতে পারেন আর কি, বল ক্যারি করে সামনে চলে যেতে পছন্দ করেন, এরকম অনেকগুলো খেলোয়াড় রয়েছেন। এদের মধ্যে রয়েছেন ফ্র্যাঙ্কি ডিয়ং, এদের মধ্যে রয়েছেন রায়ান গ্রাভেনবার্গ, টিজানি রাইন্ডার্স রয়েছেন, ডিপাই রয়েছেন, গ্যাকপো রয়েছেন, এমনকি ডিফেন্সে মিকি ভ্যান ডে ভিনও এই কাজটা করে থাকেন, এবং ব্যাকআপ ডিফেন্ডার ব্রাইটনের ভ্যান হেকা, তিনিও কিন্তু এই কাজটা করতে পছন্দ করেন। তারা অত বেশি পাসিংয়ের উপরে ডিপেন্ডেন্ট নন, কিন্তু বল ক্যারিংয়ের সুযোগ পাইলে বল ক্যারি করে সামনে চলে গিয়ে গোল অ্যাসিস্ট করে আসতে পছন্দ করেন। অ্যান্ড নিঃসন্দেহে এই দলটার রাইট সাইড অনেক স্ট্রং। যে দলের রাইট সাইডে ধরেন ফ্র্যাঙ্কি ডিয়ং, ডেনজেল দুমফ্রাইস এবং ডোনিয়াল মালেনের মতো খেলোয়াড়েরা রয়েছেন, বুঝতেই পারছেন যে তারা কত স্ট্রং। স্পেশালি ডোনিয়াল মালেনের কথা বলতেই হয়, এই সিজনে তিনি এএস রোমাতে গিয়ে 6 মাসের একটা ধারে তিনি যেরকম দুর্দান্ত খেলেছেন, সেই ফর্মটা যদি তিনি নেদারল্যান্ডসের হয়ে রেপ্লিকেট করতে পারেন, তাহলে নেদারল্যান্ডস এই বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাইতে পারবে। ডেনজেল দুমফ্রাইস তো গত কয়েক বছর ধরে ইন্টার মিলানের হয়ে কনসিস্টেন্ট খেলছেন, অ্যান্ড ফ্র্যাঙ্কি ডিয়ং যখনই ফর্মে থাকেন, হি ইজ দ্য লাইফ ব্লাড অফ দিস নেদারল্যান্ডস টিম। সো এই সাইডটা অনেক স্ট্রং। অ্যান্ড নেক্সট পজিটিভ থিং ইজ ক্রিসেন্সিও সামারভিল। রোনাল্ড কোম্যান যদি এই বিশ্বকাপে তাকে মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারেন, দেন হি ক্যান বি অ্যান এক্স ফ্যাক্টর ইন দিস টিম। এই ধরনের লেফট হাফ স্পেসে ছোটো ছোটো পাসের মাধ্যমে নিজের স্পিড এবং অ্যাক্সেলারেশন বাড়ানো কমানোর মাধ্যমে বক্সে হুট করে ঢুকে গিয়ে গোল করে আসার যে প্রবণতাটা, সেটা কিন্তু ক্রিসেন্সিও সামারভিল বেশ ভালো মতো করতে পারবেন। তবে আর 10টা দলের মতো এই দলেরও অনেক নেগেটিভ দিক রয়েছে। সো নেগেটিভ দিকগুলো কী সেটা দেখে নেওয়া যাক। সবার ফার্স্টে নেগেটিভ দিক হলো গিয়ে ইনজুরি ইস্যু। ইনজুরির কারণে বেশ কয়েকজন খেলোয়াড় এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে খেলছেন না, যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জাভি সিমন্স। টটেনহামের এই মিডফিল্ডার এই সিজনে অত ভালো খেলেননি, কিন্তু নেদারল্যান্ডসের হয়ে যখনই খেলেছেন তিনি তার জাত চিনিয়েছেন এবং তিনি বুঝিয়েছেন যে এই দলটা কত ইম্পর্টেন্ট প্লেয়ার। তিনি থাকলে নেদারল্যান্ডসের লেফট সাইড নিয়ে কোনো টেনশনই করতে হতো না। শুধু জাভি সিমন্স বলে নয়, এই দলের অনেকগুলো খেলোয়াড়ই রয়েছেন যারা কিনা সদ্য শেষ হওয়া সিজনের অনেক সময় ইনজুরিতে ছিলেন, ফুল সিজন সম্পূর্ণ ভালো মতো খেলতে পারেননি। এদের মধ্যে ফ্র্যাঙ্কি ডিয়ং রয়েছেন, এদের মধ্যে টিজানি রাইন্ডার্স রয়েছেন, এদের মধ্যে ডেনজেল দুমফ্রাইস রয়েছেন। নেদারল্যান্ডসের রাইট সাইড নিয়ে আগে কথা বললাম, পজিটিভ দিক বললাম, ঠিক একই রকমভাবে নেদারল্যান্ডসের লেফট সাইডের অবস্থা অনেক বাজে। সামারভিল তো খেলবেন না, গ্যাকপো খেলবেন, কিন্তু গ্যাকপোর ফর্ম অনেক খারাপ। লিভারপুলের হয়ে এই সিজনে তিনি যথেষ্ট বাজে খেলেছেন। গ্যাকপোর এই ধরনের সিচুয়েশনে তার অবস্থান এবং লেফট ব্যাকে মিকি ভ্যান ডে ভিনের অবস্থান, দুজনের অবস্থানই বাজে। টটনহ্যামের হয়ে এই সিজনে কিন্তু মিকি ভ্যান ডে ভিন অত ভালো খেলেন নাই। তিনি অনেক স্পিডি, দেখে তার স্পিডটা চোখে পড়ে, বা তিনি যখন ড্রিবল করে বল ক্যারিং করে উপরে উঠে গিয়ে গোল দিয়ে আসেন, তখন সেটা দেখতে অনেক ভালো লাগে ঠিকই, কিন্তু তার যে মেইন কাজ সেটা হচ্ছে ডিফেন্স করা। সেই ডিফেন্সের টাইমিং, সেই ট্যাকলিংয়ের টাইমিং, ইন্টারসেপশন, তার গেম রিডিং, তার পাসিং, তার বিল্ড আপ কোয়ালিটি, প্রত্যেকটাই কিন্তু অনেক অর্ডিনারি। সো এইখানে যখন ভ্যান ডে ভিন খেলবেন এবং তার উপরে যখন গ্যাকপো থাকবেন, এই জায়গা থেকে খুব বেশি থ্রেট যে নেদারল্যান্ডস জেনারেট করতে পারবে সেটা এখনও পর্যন্ত মনে হচ্ছে না। এরপরে নেদারল্যান্ডসের এই মিডফিল্ডে কোনো ন্যাচারাল বল উইনার নাই, কোনো প্রপার ডিস্ট্রয়ার মিডফিল্ডার নাই, যে কিনা একদম হার্ডম্যানের মতো ট্যাকেল ইন্টারসেপ্ট করে বল কেড়ে নেয়, যেটা কিনা আমরা 2010 বিশ্বকাপে দেখেছিলাম নাইজেল ডিয়ংয়ের ক্ষেত্রে বা মার্ক ভ্যান বমেলের ক্ষেত্রে। একদম প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার, যেটা বলে বল উইনার। সো প্রতিপক্ষ যখন ট্রানজিশনে উঠবে, তখন এই ধরনের জায়গা থেকে নেদারল্যান্ডস হয়তো বা বল সেভাবে জোগাড় করতে পারবে না বা ট্রানজিশন আটকাইতে পারবে না। সো এটা একটা সমস্যা হইতে পারে। এই একাদশে ডেনজেল দুমফ্রাইজের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, বিকজ একটু আগে যেটা বললাম, নেদারল্যান্ডসের পায়ে যখন বল থাকে তখন এভাবে দুমফ্রাইজ উঠে যান এবং নিচের 3 জন ডিফেন্ডার এভাবে চলে আসেন। দুমফ্রাইজ তখন একটা বাড়তি অ্যাটাকারের কাজ করেন এবং আলাদা একটা গোল থ্রেট হিসাবে কাজ করেন। এখন দুমফ্রাইজ যদি ইনজুর্ড হয়ে যান, তাহলে এই রোলটা রেপ্লিকেট করতে পারবে এরকম ফুল ব্যাক এই স্কোয়াডে তেমন নাই। দুমফ্রাইজের যদি কোনো কিছু একটা হয়ে যায়, তাহলে কিন্তু এই সাইডে খেলানোর মতো এই ধরনের কোয়ালিটি সম্পন্ন রাইট ব্যাক কিন্তু আর নেদারল্যান্ডসে নাই। অ্যাটাকারদের সবচেয়ে বড় সমস্যা হলো গিয়ে তারা ঠিকমতো প্রেস করেন না, তাই সামনে থেকে কাউন্টার প্রেসিং করে প্রতিপক্ষের পা থেকে বল জোগাড় নেদারল্যান্ডসে ঠিকমতো করতে পারবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। অ্যাটাক অনেক স্লো, আর 3 জন ফরওয়ার্ডের মধ্যে কেউই প্রপার নাম্বার 9-এর ওই ক্যারেক্টারিস্টিক্স বহন করেন না, যে কারণে তাদের মধ্যে ওই এরিয়াল বল উইনিং ক্যাপাসিটিটা সেরকম নাই আর কি। অনেক সময় দেখা যায় যে ডিফেন্স থেকে ভার্জিল ভ্যান ডাইক অনেক সময় লম্বা বল একটা পাঠান সামনের অ্যাটাকের উদ্দেশ্যে,
লিভারপুলে আমরা যেটা দেখেছিলাম যে ভ্যান ডাইকের লং বল ধরে মোহাম্মদ সালাহ গোল করে আসতেন। সো ওই বলগুলো ম্যানেজ করার মতো টেকনিক্যাল কোয়ালিটি সালার ছিল বা এরিয়াল অ্যাবিলিটি সালার ছিল, কিন্তু নেদারল্যান্ডসের ফরওয়ার্ডদের মধ্যে ওই অ্যাবিলিটি নাই। সো চাইলেও ভ্যান ডাইক সকল জোন থেকে উপরে লং বল পাঠাতে পারবেন না, এটা একটা সমস্যা। এই স্কোয়াডের আরও একটা বড় সমস্যা মিডফিল্ডে, সেটা হলো গিয়ে তাদের কোনো পাসিং মেশিন নাই, পাসিং মিডফিল্ডার নাই। প্রত্যেকটা মিডফিল্ডারই বল ক্যারিয়ার, কিন্তু সে রদ্রি বা পেদ্রি বা আপনার টনি ক্রুস এদের মতো পাসিং মেশিন এদের কেউই নন। ডিপাই ছাড়া মালেন এবং গাকপো দুইজন ফরওয়ার্ডেরই কোনো ড্রিবলিং কোয়ালিটি সেরকম নাই, তারা 1 ভার্সেস 1 সিচুয়েশনে সেরকম স্ট্রং নন। গ্যাকপোর কথা বললে তিনি কখনো ড্রিবলিংও এখন সেরকম ভালো মতো করতে পারেন না, প্লাস আশেপাশে সতীর্থরা থাকলে তাদের সাথে 1-to-1 কম্বিনেশন করে বক্সের মধ্যে ঢুকে গিয়ে যাওয়ার যে গুণটা রয়েছে সেই কম্বিনেশন স্কিলও কিন্তু তার মধ্যে নাই। বল যখন সাইডে চলে যাবে তখন এই দুজনের মধ্যে কারোরই বল হোল্ড করার মতো ক্ষমতাও কিন্তু সেরকম নাই। স্মল স্পেসের মধ্যে প্রেস রেজিস্ট্যান্স দেখিয়ে স্পিড বাড়িয়ে কমিয়ে ভুট করে বল কাটিয়ে নিয়ে বক্সের মধ্যে ঢুকে যাওয়ার ক্ষমতা এই দুই উইঙ্গারের কারোরই নাই। সো ভালো মন্দ সব কিছু মিলিয়ে নেদারল্যান্ডসের এই স্কোয়াড কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই স্কোয়াড সম্বন্ধে আপনি কী ভাবছেন। লেটস হ্যাভ এ ডিসকাশন।